তুর্য আমাকে ওর হেডফোনটা রাখতে দিয়েছিল, যেহেতু ক্লাস 10-এ সামনে এসএসসি পরীক্ষা। তো এই হেডফোন ওর কাছে থাকলে ও প্রায় টাইম গান শোনে। তো আমাকে সেদিন ও হেডফোনটা দিয়ে বলতেছে যে মা তুমি এটা রেখে দাও, এটা আমার কাছে থাকলে আমি গান শুনি আর সময় নষ্ট হয়। তো আজকে আবার ও নিজে থেকেই বলতেছে যে আমাকে আধা ঘন্টার জন্য একটু হেডফোনটা দাও, আমি গান শুনি। মিউজিক আমার কাছে এক ধরনের থেরাপি মনে হয়, মাইন্ড ফ্রেশ করার। তো আমিও মাঝে মাঝে মিউজিক শুনি। তো তুর্যকে আমি হেডফোনটা দিয়ে দিলাম। আর এদিকে গতকালকে নিয়ে এসেছিল এই কলার ছুরিটা, বেশ বড় ছিল আর একদম সবুজ ছিল, একদিনেই একদম পেকে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমার প্রতিদিনের সংসার জীবনের ছোট ছোট কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে সাধ্যের মধ্যে নিজের মনের মতো করে লিভিং রুম ড্রয়িং রুমটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব, সেটাও শেয়ার করব। আর গত ব্লগের কিছু কমেন্টের রিপ্লাই দেব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সেই সাথে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও ঘর সংসার রান্নাবান্না আর আপনাদের সঙ্গে সময় কাটানো, এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমার ভালো লাগার অংশ। তুর্য ড্রয়িং রুমের ব্যালকনিতে দোলনায় বসে দোল খাচ্ছে, সেই সাথে মিউজিক শুনছে। ও কিন্তু কখনোই ড্রয়িং রুমের ব্যালকনিতে বসতো না, ও ডাইনিংয়ে যে দোলনাটা থাকতো সেটাতে বসতো। ওর দ্বারাই কিন্তু ওটা ছিঁড়ে গিয়েছে, নতুন করে ও লাগাতে নিষেধ করেছে, কারণ দোলনায় বসে ওর অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এজন্য বলেছে যে পরীক্ষা শেষ হলে তারপরে যেন দোলনাটা নতুন করে সেট করে দেই। সকালে নাস্তা খাওয়ার পরেই আমি আজকে যে কাজটা শুরু করেছি, ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। গত কয়েকদিন ধরেই ভাবছি, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ব্যস্ততার কারণে হয়নি। আচ্ছা, একটা জিনিস শেয়ার করব, দেখেন। বেস্ট বাই থেকে এই ব্রাশটা আমি নিয়েছি। এই ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে সোফার একদম কণাকানি ভালোভাবে পরিষ্কার করা যায়। এর আগেও একটা ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করতাম, ওটা একটু মোটা ছিল, এটা একটু চিকন, যার কারণে খুব ভালোভাবে এটা দিয়ে পরিষ্কার করা যায়। আচ্ছা, ড্রয়িং রুম পরিষ্কার করতে করতে গত ব্লগের কিছু কমেন্টের এখন রিপ্লাই দেব। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার ড্রয়িং রুমের ব্যালকনির মানি প্ল্যান্ট গাছটা কাঁচি দিয়ে কে যে কেটে দিয়েছে, সেটা শেয়ার করেছিলাম। তো এটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছে, অনেকের মনের মধ্যে কৌতূহল যে আসলে গাছটা কে কেটে দিয়েছে। একটা ভিডিওর মধ্যে সবার কমেন্ট পড়া আসলে সম্ভব না, তারপরও আমি কয়েকজনের কমেন্ট পড়ব। তো কল্পনা তারেক উনি কমেন্ট করে জানতে চেয়েছেন যে আচ্ছা আপনি ঘরের মধ্যে এই গাছটা কে কাটবে। আসলে ওনার মনের মধ্যে প্রশ্ন যে এই বাসার ভিতরে ঢুকে গাছটা কে কাটতে পারে। এদিকে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপুও বলেছে যে আপু কে কাটলো, নিশ্চয়ই তুমি জানো, যা তুমি বলতে পারছো না। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ভালোবেসে আপনারা যে আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে কমেন্ট করেন। সত্যি আপনাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। তো আপনাদের কমেন্ট আমি পড়ি, কিন্তু সবার কমেন্টের রিপ্লাই আসলে দিতে পারি না, কারণ ভিডিওতে যদি সবার কমেন্ট পড়ি তাহলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারবো না। কল্পনা তারেকের মতো অনেকেরই জানার ইচ্ছা যে ঘরের ভিতরে কে ঢুকে এই কাজটা করলো। সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না, তবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো যে সুস্থ মনের মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না। আমার বাসায় সেরকম কেউ আসে না, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আপনারা তো জানেন যে কয়েকদিন আগে আমার শাশুড়ি মারা গিয়েছেন, আর ঠিক সেই সময়ে এই ঘটনাটা ঘটেছে। কারণ
ওই দিনগুলোতে বাসায় অনেক মানুষ ছিল, বিশেষ করে আমার শাশুড়ি যেদিন মারা গিয়েছে সেদিন তো অনেক মানুষ এসেছিল। তো কে এই কাজটা করেছে এজন্য আমি নিজেও ঠিক বলতে পারবো না। আমি সাধারণত নিজের চোখে দেখা, নিজের কানে শোনা এগুলোই বিশ্বাস করি। কেউ যদি আমাকে কোনো কিছু এসে বলে আমি সেটা অত গুরুত্ব দেই না, কারণ আমার চোখ, আমার কান আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, সেটাই আমার কাছে সত্য। যার কারণে আমি অনুমান করে কোনো কিছুই বলতে পারবো না। তবে আবারও বলছি, সুস্থ মনের মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না। আচ্ছা, খেয়াল করেন, এই যে এই ব্রাশটা দিয়ে কিন্তু আগে আমি আমার ড্রয়িং রুমের সোফাগুলো পরিষ্কার করতাম। তো এখন ব্রাশটা একটু নষ্ট হয়ে গিয়েছে দেখে আমার বাসায় যত ফার্নিচার আছে যেগুলো কাজ করা, সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করি। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ করে ফেলেছি। আমার এই মাটির হাঁড়িগুলো আপনারা অনেকেই পছন্দ করেন। একজন আপু তো এরকম করেই সাজিয়েছে, আমি দেখেছি, আমাকে ভিডিও পাঠিয়েছে। আসলে ঘর সাজানোর ক্ষেত্রে যে সব সময় দামি দামি জিনিস লাগে তাও না, একটু ক্রিয়েটিভিটি করে কিন্তু আমরা খুব কমের মধ্যে সুন্দর করে ঘর সাজিয়ে তুলতে পারি। আর ফ্রেশ প্লান্টের পাশাপাশি এরকম আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং প্লান্টগুলো কিন্তু বেশ ভালোই লাগে। গত ব্লগে রওশন হাকিম কমেন্ট করেছিল, আপু চট্টগ্রাম থেকে। আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, যদিও আপুর কমেন্টটা বেশ বড়, তারপরও আপুর কমেন্টটা পড়ব। আপুর কমেন্টটা ছিল এরকম: আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো মনের মানুষ বলে, ভালো চিন্তার মানুষ বলে এরকম হবে, এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে। আমিও পজিটিভ মানুষ, মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, কারো কষ্টে কষ্ট পাই, আত্মীয় সমাজের জন্য অনেক সংগ্রাম করি, কিন্তু তাদের খুশি করতে পারি না। তবে আল্লাহ পাক খুশি হবেন এটাই আশা করি। ঠিক আপনাকেও আল্লাহ পাক রহমত, সুস্থ, সুন্দর, ভালো অনেক কিছু দেবেন ইনশাআল্লাহ। মন খারাপ মোটেও করবেন না। দুনিয়ার সব ভালো মানুষকে আমি ভালোবাসি এবং বোন মনে করি। আশা করি কমেন্টটা পড়বেন। চট্টগ্রাম। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আসলে আমার ভালোবাসার আপু আন্টিরা আমাকে যে এতটা ভালোবাসে সেটা আমিও খুব ভালোভাবে বুঝতে পারি। তো আপনাদের সকলের প্রতি রইল মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া। সৃষ্টিকর্তা যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। আমার ড্রয়িং রুমে অনেক জিনিস, বিশেষ করে অনেক ধরনের ফ্লাওয়ার ভাস আছে। যেখানে যেখানে ঘুরতে গিয়েছি, যে জিনিস ভালো লেগেছে সেখান থেকে সেই জিনিস নিয়ে এসেছি। কেউ গিফট দিয়েছে, কেউ বলতে আমার বাচ্চারা আমাকে গিফট দিয়েছে। যেহেতু আমি ঘর সাজাতে, ঘর সুন্দর করে পরিপাটি করে রাখতে পছন্দ করি, তো বিভিন্ন ধরনের শোপিস কিন্তু আমার বাচ্চারা জন্মদিনে হোক বা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে গিয়েছি, তো তারা আমাকে গিফট হিসেবে কিনে দিয়েছে। আর কিছু কিছু জিনিস তো আমি নিজের হাতে তৈরি করেছি। এই যে খেয়াল করেন, এগুলো কিন্তু আমার নিজের হাতের বানানো। গ্লু স্টিক দিয়ে আমি বানিয়েছিলাম। এক সময় নিজের হাতে অনেক কিছু আমি বানাতাম। আসলে নিজেকে ব্যস্ত রাখতে আমি সব সময় পছন্দ করি। এখন তো ইউটিউব চ্যানেল আছে, ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, তারপর সংসারের কাজ, এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। আগে কিন্তু ইউটিউব চ্যানেলও ছিল না, সেভাবে সংসারের কাজও ছিল না, সময় কাটতো না, তখন আমি ডিআইওয়াই করতাম। বাচ্চারা যখন ছোট ছিল তখন বাচ্চাদের পিছনে সময় দিয়েছি। বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে নিজের একাকিত্বতা দূর করার জন্য আমি সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতাম, কারণ আমি জানি সুস্থ থাকতে হলে নিজেকে ব্যস্ত রাখতে হবে।
ব্যস্ততার মধ্যে শরীর মন দুটোই ভালো থাকে। অনেকে আমাকে বলে যে আপু তুমি অসুস্থ তারপরও এত বেশি কাজ করো। আসলে আমি কাজ করি নিজেকে সুস্থ রাখার জন্য। আমি অসুস্থ এই চিন্তা করে যদি বিছানার মধ্যে শুয়ে থাকি তাহলে আমি কখনোই সুস্থ হব না, বরং দিনে দিনে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। গত কয়েকটা ব্লগ আমার চাদরের উপরে ছিল, যেহেতু বিজনেসে আমি চাদরও সেল করি। তো আপনারা অনেকেই জানেন যে আমি এতদিন যাবৎ ক্লাসিক্যাল হোমটেক্সের চাদর সেল করতাম, কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি কম দামের বি গ্রেডের চাদর নিয়ে এসেছিলাম। আপনাদের অনেক সাড়া পেয়েছি, আর আমার ইউটিউব পরিবারটাও অনেক বড় হয়েছে। অনেকেই হয়তো আমাকে সেভাবে জানে না, আর আমি জানি আমার চাদরের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। আমি কিন্তু ফ্রি ডেলিভারিতে চাদর বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়েছি, আর ইনশাল্লাহ আগামীতেও ফ্রি ডেলিভারিতে চাদর আপনাদের মাঝে দেব। কিন্তু একটা কথা, ক্লাসিক্যাল হোমটেক্স ছাড়া আমি অন্য কোনো চাদর আর সেল করব না। আজকে এই কথাগুলো কেন বলছি, কারণ অনেকেই আমার ইউটিউব পরিবারে নতুন জয়েন হয়েছে, যারা আমাকে চেনেই না। ওরা কি করেছে, একসঙ্গে অনেকগুলো চাদর নিয়েছে, তার মধ্যে যেটা পছন্দ হয়েছে সেটা রেখে বাকিগুলো রিটার্ন দিয়েছে। আবার রিটার্ন যে দিয়েছে ডেলিভারি চার্জ দেয়নি। এক্ষেত্রে কতটা আমার লস হয়েছে সেটা আমি জানি। আবার এরই মধ্যে অনেকে আছে যারা একবার না 2বার 3বার পর্যন্ত চাদর অর্ডার দিয়েছে, কারণ তাদের চাদর খুব ভালো লেগেছে। আমি যে এতদিন যাবৎ ক্লাসিক্যাল হোমটেক্সে চাদর সেল করেছি, আমার একটা চাদরও কিন্তু কখনো রিটার্ন আসেনি। কিন্তু নতুন যারা আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তারা এই কাজটা করেছেন, আর এতে কিন্তু আমার মনটা সত্যি ভেঙে গিয়েছে। বিজনেসের মধ্যে লাভ লস দুটোই আছে, সেটা ঠিক আছে, কিন্তু এভাবে আসলে কাউকে হ্যারাসমেন্ট করা একদমই ঠিক না। যখন একটা পার্সেলে রিটার্ন আসে তখন কিন্তু ওই পার্সেলটা খুব তাড়াতাড়ি যে আমাদের হাতে আসে পৌঁছায় তা কিন্তু না। ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি ডেলিভারি সিস্টেমে আমি চাদর সারা বাংলাদেশে দিয়ে থাকি। তার মানে এটার সুযোগ নিয়ে আপনারা যে একসঙ্গে অনেকগুলো চাদর অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো চাদর রেখে বাকিগুলো আবার রিটার্ন দেবেন, এটা আসলে আমি মনে করি আমার সঙ্গে কেন কারোর সঙ্গে করা ঠিক না। এরই মাঝে অনেককেই দেখেছি যে আমি একই প্রিন্টের 2-3টা করে চাদর নিয়েছে, আর একটা চাদর রেখে বাকিগুলো ফেরত দিয়েছে। আবার এরই মধ্যে কেউ আছে যে পার্সেল সেভাবে খুলেই নি। চাদর তো সে নেবেই না, কি চিন্তা করে যে অর্ডার দিয়েছিল আমি ঠিক নিজেও জানি না। যাই হোক, অনেক চাদর সম্বন্ধে কথা বলেছি। আচ্ছা, আরেকটু কথা বলে নিই চাদর সম্বন্ধে। নেক্সট ভিডিওতে আমি ক্লাসিক্যাল হোমটেক্সের নতুন কিছু চাদরের কালেকশন নিয়ে ভিডিও শেয়ার করব। যারা ক্লাসিক্যাল হোমটেক্সের চাদর এ যাবৎ আমার কাছ থেকে নিয়েছেন, আমি শুধুমাত্র তাদেরকে বলবো আপনারা দেখতে পারেন, চাদরগুলো কিন্তু বেশ সুন্দর এসেছে। আর যারা কম দামি চাদর খুঁজেন তাদেরকে বলবো ক্লাসিক্যাল হোমটেক্সের চাদরের দাম বেশি, যেখানে কম দামি চাদর পাওয়া যায় আপনারা সেখান থেকে নেবেন। অযথা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আপনাদের সময় নষ্ট করবেন না, সে সাথে আমাকেও ডিস্টার্ব করবেন না। এ কথাটা আমি বলছি কেন, কারণ অনেকে কম দামি চাদর খুঁজে, আবার কাপড়ের মান এ গ্রেড হতে হবে এরকম। তো আমার কাছে কম দামি চাদর আর থাকবে না, ক্লাসিক্যাল হোমটেক্সেরই চাদর থাকবে যেগুলোর দাম বেশি। আপনারা যারা কম দামি চাদর নিতে চান তাদের সাধ্যের মধ্যে না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, তুর্য কিন্তু এই গাছটা নিয়ে আসে এখানে সেট করে দিল। আগের গাছটা আমার বর ছাদের মধ্যে দিয়েছে, কারণ অনেক দিন ধরে রুমের মধ্যে থাকার কারণে গাছটা বেশ বড় হয়েছিল, আর সেরকম খুব একটা হেলদি ছিল না। তো এখন আমি এই সাইডে একটু মুছে নেওয়ার পরে তারপরে চলে যাব রান্নাঘরে। কথা বলতে বলতে ড্রয়িং রুমটা তো আমি গুছিয়ে নিয়েছি। আপনারা হয়তো বা খেয়াল করেছেন কিছু নতুন জিনিস কিছু পুরনো জিনিস দিয়ে আমার ড্রয়িং রুমটা সাজানো। আর আমার ড্রয়িং রুমে যে সোফাগুলো এগুলো কিন্তু নতুন না, আমার আগের পুরনো কাঠের সোফা, সেগুলো ফোম দিয়ে মোড়ানো হয়েছে, বাস এই আর কি।
তো ড্রয়িং রুমটা সাজানো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে, মচমচা আলু ভাজি করে নেওয়া হচ্ছে। যদিও আজকে রান্নাবান্না সেরকম খুব একটা করব না, কিন্তু আমার বিজনেসের অর্ডারে নাড়ু আছে, যেটা তিল নারিকেলের মিক্সড নাড়ু, সেটা আমি করে নেব। সকাল সকাল ডিম নিয়ে এসেছিল, সেই ডিম ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু ঠিক দুপুরের দিকে আমি ডিমগুলো তুলে নিচ্ছি আর এই জায়গাটা ফাঁকা করব, কারণ আমি নারিকেল কুড়ে নেব। যেহেতু অতিরিক্ত গরম, তো কিছুটা ডিম আমি বাইরে রেখে দিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, তারপরও বরাবরের মতো রিকোয়েস্ট করব যে যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের লাইক নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো তিল নারিকেলের মিক্সড নাড়ুর জন্য আমার তিল ভেজে নেওয়ার লাগতো, তো আমি সেটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। যেহেতু অতিরিক্ত গরম, যার কারণে তিল নারিকেলের নাড়ু বানানোর ক্ষেত্রে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। বাসা থেকে বারবার নিষেধ করছে, কিন্তু আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার হাতে তিল নারিকেলের মিক্সড নাড়ু খেতে পছন্দ করেন। তো আপনাদের পছন্দের কথা চিন্তা করেই আমি এটা বিজনেসে রেখেছি, যদিও আমার কষ্ট হয়। তো আমি গুড় দিয়ে তিল নারিকেলের মিক্সড নাড়ু বানিয়ে থাকি। গুড় ভালোভাবে আমি জাল দিয়েছি আর গুড়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখন নারিকেলটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে লাগবে। আর এই ধরনের কাজগুলো সাধারণত কন্টিনিউ চুলার পাশে থেকেই করতে লাগে। আর আমার যেহেতু অতিরিক্ত গরম একদমই সহ্য হয় না, তো সত্যি নাড়ু বানানোর ক্ষেত্রে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। একটু ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পরে আবার কন্টিনিউ নাড়ার পর আমি এখন তিল দিয়ে দেব। নাড়ু বানাতে অনেকটা সময় চলে যায়, যেহেতু নারিকেল কুড়তে লাগে, তারপর কন্টিনিউ এটা একদম টেনে যাওয়া পর্যন্ত নাড়তে লাগে। তো সত্যি আসলে নাড়ু বানানো অনেকটা কষ্টের কাজ। আর এই ধরনের খাবারগুলো খেতেই কিন্তু অনেকটা টেস্টি হয়। তো আমি ভাজা তিল এখন দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটু ভালোভাবে নেড়ে মিক্সড করে নাড়ুগুলো বানিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা যারা আছেন আর আমার বকবক শুনেছেন, আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা। আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক বেশি কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।